করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়ছে, তার মধ্যে 2-3 দিন হলো সূর্যি মামারও দেখা নেই। আর এই ঠান্ডার মরশুমে একটা গরম গরম রিভিউ না হলে চলে। তাই জন্য আজকে আমরা সঙ্গী করে নিয়েছি MI 10Tকে। আজকে এই ফোনটার সমস্ত গল্প বলবো। তার আগে এই ফোনটার একটু পরিচয় করিয়ে দিই। এটা কিন্তু MI 10T। এই ফোনটায় রয়েছে ভারতের বাজারে সব থেকে কম প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। আচ্ছা, একটা কথা বলুন তো, শুধুমাত্র প্রসেসর দিয়ে কি বিচার করা যায় কোন ফোনটা ফ্ল্যাগশিপ আর কোন ফোনটা ফ্ল্যাগশিপ না? হ্যাঁ, এই গল্পটাও আজকে বলবো। তার সঙ্গে সঙ্গে বলবো এটা কিন্তু MI 10T Pro নয়, যেটাতে 108 মেগাপিক্সেল ক্যামেরা ছিল। এটা MI 10T, যেটাতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল। এবং এর ক্যামেরার পেছনেও অনেক গল্প আছে, জানতে হলে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এই ফোনটা কিন্তু আমি গত 7 থেকে 10 দিন ইউজ করছি। আপনারা প্রতি ভিডিওতেই হয়তো এই ফোনটাকে দেখে এসছেন। তো আজকে ওভারঅল সমস্ত সত্যি আপনাদের কাছে তুলে ধরার পালা। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস পয়েন্ট নিয়ে, কারণ আমার মনে হয় একটা ফোনের যখন আমরা রিভিউ করছি তার দামের অনুপাতে রিভিউ হওয়া উচিত। তো এই ফোনটার দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 27,000 টাকার আশেপাশে, যদি আপনি অফার পিরিয়ডে ফোনটা কেনেন। যদি অফার কাজে না লাগাতে পারেন তাহলে এই ফোনটার দাম হবে 35,000 টাকার আশেপাশে, বাংলাদেশে মোটামুটি 40 থেকে 42,000 টাকায়। এবং এই ফোনটার সব থেকে বড় বৈশিষ্ট্য, এই ফোনটায় এমন কিছু ফিচার্স আছে যেটা আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে পাবেন। আবার এই ফোনটায় এমন কিছু ফিচার্স মিসিং আছে যেটা আপনি একদম বাজেট ক্যাটাগরির ফোনে পাবেন, এই ফোনটায় পাবেন না। এখানে রয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে। এটা একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস। এখানে আমরা আশা করতেই পারি যে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তবে তার জায়গায় এখানে দেওয়া হয়েছে IPS LCD প্যানেল। আমি বললাম না, কিছু কিছু এমন ফিচার্স আছে যেটা হয়তো আমরা এই ফোনটাতে আশা করি, কিন্তু এই ফোনটা আমাদের হতাশ করেছে। হ্যাঁ, এখানে সব থেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে এই ফোনটাতে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে নেই। এবং অ্যামোলেড ডিসপ্লে না থাকলে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না, তবে সেন্সর নিয়ে একটু পরে কথা বলছি। এখানে IPS LCD প্যানেলের ডিসপ্লে দেওয়া হলেও সেই IPS LCD প্যানেলের ডিসপ্লের কোয়ালিটি একদম টপ নচ। এটা যদি আপনি বাজেট ক্যাটাগরির কোনো ফোনের ডিসপ্লের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে সেটা কিন্তু আপনার ঠিক হবে না, কারণ এই ডিসপ্লের কাঞ্চি কালার অ্যাকুরেসি একদম পারফেক্ট ছিল। এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আপনি এই ডিসপ্লেকে খেয়াল করেন সেখানে কিন্তু কোনো রকম কালার অ্যাকুরেসির প্রবলেম হবে না, একদম পারফেক্ট ডিসপ্লে রয়েছে। তবে হ্যাঁ, এখানে অ্যামোলেড ডিসপ্লেতে ব্ল্যাকটাকে যেমন ডার্ক ব্ল্যাক দেখায়, এখানে কিন্তু তেমন নয়, একটু হলেও হালকা ব্ল্যাক দেখায়। তো এটা একটা উইক পয়েন্ট আপনি ধরে নিতে পারেন। তবে শাওমির যুক্তি হচ্ছে, যেহেতু এখানে 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং 144 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে অ্যামোলেড ডিসপ্লেটা ঠিকঠাকভাবে ম্যাচ করছিল না, তাই জন্য তারা এখানে IPS LCD প্যানেল দিয়েছে। তবে আমার মনে হয়েছে এখানে যদি 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে একটা অ্যামোলেড প্যানেল ঢোকানো হতো তাহলে সব থেকে বেস্ট হতো এবং এই ফোনটাকে এত সমালোচনাও শুনতে হতো না। এরপরে যদি 144 হার্জের রিফ্রেশ রেটের কথা বলি, একদম পুরো মাখন। সত্যিই এখানে আমরা ফিল করছি যে 144 হার্জের রিফ্রেশ রেট আমি ইউজ করছি। এর সঙ্গে সঙ্গে এখানে ডাইনামিক চেঞ্জটা অ্যাভেলেবেল রয়েছে এবং যেটাও কিন্তু পারফেক্টলি কাজ করছে। যখন আপনি ইউটিউব ভিডিও দেখছেন তখন এটা হয়তো 30 হার্জে চলে আসছে, এরপরে যখন আপনি আরও হায়ার রিফ্রেশ রেটে যাওয়ার চেষ্টা করছেন তখন এটা কিন্তু স্মুথলি ওটাকে চেঞ্জ করে ফেলছে। সো ওভারঅল ডিসপ্লের ক্ষেত্রে একটা ভালো এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, অ্যামোলেডের বিচারে অবশ্যই এই ডিসপ্লে পিছিয়ে থাকবে। এরপরে যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে সামনে এবং পেছন দুদিকেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবং পেছনের দিকে যে ম্যাট ফিনিশ ডিজাইনটা দেওয়া হয়েছে, আপনার কিন্তু হাতের ছাপও অতটাও আসছে না। হ্যাঁ, ব্ল্যাক কালারটাই অনেকে বলছেন হাতের ছাপ আসছে, যেহেতু ব্ল্যাক কালারটা আমি নিজে ইউজ করিনি, আমি জানি না। তবে এর যে সিলভার কালারটা ম্যাট ফিনিশ ডিজাইন রয়েছে এবং খুবই অসাধারণ দেখতে লাগছে, এবং যে ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু এখানে মেটালের রয়েছে। সুতরাং বিল্ড কোয়ালিটির দিক থেকে কখনোই কোনো কার্পণ্য করেনি শাওমি। তবে এর বিল্ড কোয়ালিটিতে বলবো এর যে ক্যামেরা বাম্প সেটা সত্যিই উঁচু, এবং এখানে 64 মেগাপিক্সেল দিয়ে এত বড় ক্যামেরা বাম্প দেওয়ার আমার মতে কোনো রকম যুক্তি ছিল না। শাওমি চাইলেই এটাকে হাইড করতে পারতো। তবে এর ক্যামেরা বাম্প ঢাকার জন্য শাওমি আপনাকে কিন্তু একটা কভার দিয়েছে, যে কভারটা যদি আপনি ইউজ করেন তাহলে এর ক্যামেরা বাম্প অতটাও লাগবে না এবং ক্যামেরাটাও কিন্তু প্রোটেক্ট থাকবে। এরপরে যদি আমরা ফোনটার ওভারভিউ দেখি, আপনার ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ সুইচ এবং সাথে সাথে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অ্যাভেল করতে পারবেন। ফোনটার ওপরের দিকে রয়েছে একটা এয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন এবং আরও একটা সেন্সর রয়েছে, যে সেন্সরটা আমি কিন্তু বুঝতে পারছি না এটা কিসের সেন্সর। আপনি যদি বাঁ দিকে দেখেন তাহলে এখানে কোনো রকম কিন্তু এখানে হোল দেখতে পাবেন না, অর্থাৎ এই দিকটা পুরো ফাঁকা রয়েছে। এবং নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট
এবং সিম ট্রে, এবং এই সিম ট্রেতে আপনি কোনো রকম এসডি কার্ড স্লট পাবেন না, দুটো সিম অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। যদিও আমার এই ফোনটা 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে আমার কিন্তু এখানে আলাদা করে এসডি কার্ড লাগানোর প্রয়োজন পড়বে না। তবে এই ফোনটার উইক পয়েন্ট হচ্ছে এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাকও নেই। হ্যাঁ, আমি আগেও বলেছি আমরা মধ্যবিত্ত ইউজার, আমাদের এটার সঙ্গে একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। এরপরে আসবো এই ফোনটার পারফরমেন্সের কথায়। হ্যাঁ, এই ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, এখন 888 চলছে, ঠিক তার আগের জেনারেশনের প্রসেসর। এটি একটি 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর এবং এখানে জিপিইউ রয়েছে অ্যাড্রিনো 650। প্রথমে বলবো একদম টপ নচ পারফরমেন্স এখানে রয়েছে। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট রয়েছে, MIUI 12-এর সাপোর্ট রয়েছে। তো MIUI 12 বাজেট ক্যাটাগরি ফোনে যেমন এখন ল্যাগ করছে, এখানে কিন্তু আমি কোনো রকম ল্যাগের দেখা পাইনি, এবং যে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে পুরো মাখনের মতো কাজ করছে। এখনও পর্যন্ত একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনও কিন্তু ক্র্যাশ করেনি। আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ইউজ করেছি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলুন, এছাড়াও আমি হার্ডি গেমিং করেছি, NFS, এখানে আমি কল অফ ডিউটির মতো গেমিংও করেছি, তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। NFS এবং কল অফ ডিউটি তো আমি হাই গ্রাফিক্স লেভেলে খেলেছি, একদম পুরো মাখনের মতো চলছে। এর সঙ্গে সঙ্গে রয়েছে DDR5X র্যাম। এছাড়াও আমি এখানে যেহেতু 8GB র্যাম ভ্যারিয়েন্ট নিয়েছি, আমার কিন্তু র্যাম ম্যানেজমেন্টও খুব সুন্দর লেগেছে। তবে হ্যাঁ, আপনি যদি OnePlus-এর Oxygen OS বলেন বা Samsung-এর One UI-এর কথা বলেন, তাহলে MIUI কিন্তু এখনও বেশ কিছুটা পিছিয়ে থাকবে। তবে ওভারঅল পারফরমেন্সে আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আর অ্যাডের কথা যদি বলতে হয়, আমি এখনও পর্যন্ত সিঙ্গেল অ্যাড দেখিনি। তো আপনাকে যখন ফোনটা সেট আপ করতে হবে তখন কিন্তু একটা অ্যাড অফ করার অপশান আসবে, সেই অ্যাডটাকে কিন্তু আপনাকে অফ করতে হবে। সেটা যদি আপনি অফ করতে ভুলে যান, তাহলে এই ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসেও কিন্তু Xiaomi আপনাকে অ্যাড দেখাবে। অর্থাৎ আপনি একটু যখন ফোনটা সেট আপ করবেন, সচেতন হয়ে সেট আপ করবেন, তাহলেই কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না। এরপরে আসি এই ফোনটার ক্যামেরা সেকশন। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে প্রথমে কয়েকটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিতে হয়। এখানে রয়েছে মেন ক্যামেরা 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তো সেক্ষেত্রে আমি যখন এর হার্ডওয়্যার চেক করছি, এখানে দেখাচ্ছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অর্থাৎ 16 মেগাপিক্সেলকে 4 বিনিং টেকনোলজির মাধ্যমে কিন্তু এখানে 64 করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে আমি যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তাহলে এখানে রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, কিন্তু এখানে ওভারঅল দেখাচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। 5x4 বিনিং টেকনোলজির মাধ্যমে এখানে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা করা হয়েছে। অর্থাৎ এখানে 64টাকে করা হচ্ছে কিন্তু শুধুমাত্র সফটওয়্যারের অপটিমাইজেশন দ্বারা। হ্যাঁ, এখানে পিক্সেলটাকে ভেঙে দেওয়া হচ্ছে। তো ওভারঅল যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলি, তাহলে ওভারঅল ভালো পারফর্ম করছে, ডে লাইটেও সুন্দর পারফর্ম করছে। তবে এখানে ঠিকঠাক স্কিন টোন কিন্তু ম্যানেজ করতে পারছে না। হ্যাঁ, আমি এখানে বেশ কিছু হিউম্যান বিংসের ছবি তুলেছি, এখানে স্কিন টোনটা দেখুন একটু হলেও সাদা করে দিচ্ছে, এটা কিন্তু আমার কখনোই পছন্দ না। এছাড়াও এটা কিন্তু ডিফল্ট মোডে তোলা ছিল, কোনো রকম স্কিন স্মুথনেস অন করা ছিল না, কোনো রকম এখানে ফিল্টার অ্যাড করা ছিল না, তারপরেও কিন্তু স্ক্রিনটাকে বেশ কিছুটা ফর্সা করে দিচ্ছে। এই অপটিমাইজেশনটা কিন্তু আমি দেখেছিলাম ওপো ভিভোর ক্ষেত্রে। Xiaomi হঠাৎ করে কেন এই ধরনের অপটিমাইজেশন ইউজ করছে আমার জানা নেই। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও কিন্তু যথাসম্ভব ভালো পারফরমেন্স করেছে ডে লাইটের ক্ষেত্রে, এবং লো লাইটের ক্ষেত্রেও কিন্তু সব থেকে ভালো পারফরমেন্স পেয়েছি আমি এই ফোনটা থেকে। এবং সত্যি কথা বলতে ওভারঅল আমি স্যাটিসফাইড। তবে এই প্রাইস পয়েন্টে যে সব থেকে বেটার ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে এমনটা নয়। আমার মনে হয়েছে এর থেকে OnePlus Nord-এর ক্যামেরা অপটিমাইজেশন অনেক বেটার ছিল। তবে আরও একটা কথা বলতে হয়, এই ফোনটাতে যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর আছে, এই ফোনটা কিন্তু 8K ভিডিও সাপোর্ট করে আপ টু 30 FPS পর্যন্ত। হ্যাঁ, এবং ভিডিওগ্রাফির জন্য এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু সব থেকে সেরা ফোন বলে আমার মনে হয়েছে। এখানে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, যেখানে স্টেবিলাইজেশন অ্যাভেলেবেল আছে। তবে 8K ভিডিও শ্যুট করতে গেলে আপনি এখানে কোনো রকম স্টেবিলাইজেশন অ্যাভেলেবেল পাবেন না। এবং যে এর ক্যামেরা UI সেটাও যথেষ্ট ফিচারেবল ছিল, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। স্লো মোশন, টাইম ল্যাপস এগুলো সমস্ত রয়েছে, এবং ওভারঅল ভালো পারফরমেন্স, আমি কখনোই বলবো না এটা খারাপ পারফরমেন্স। তবে আরেকটা কথা, আমি এখানে কিন্তু একদম স্টেবল গুগল ক্যামেরা পেয়ে গেছি, এবং গুগল ক্যামেরা ইউজ করার এক্সপিরিয়েন্সই আলাদা হয়, আপনারা সকলেই জানেন। আমি এখানে যখন সেলফি তুলছি স্টক ক্যামেরা UI দিয়ে ভার্সাস গুগল ক্যামেরা, আপনারা পরিবর্তনটা নিজেই দেখতে পাচ্ছেন। আমি বলবো এই ফোনটা যদি আপনারা কেনেন, তাহলে এর গুগল ক্যামেরা ইনস্টল করে নিন, অবশ্যই একটা ভালো পারফরমেন্স পাবেন, যেটা কিন্তু এই প্রাইস পয়েন্টে কোনো ফোন একে বিট করতে পারবে না। দেখা যাক যদি ভবিষ্যতে Xiaomi কোনো রকম আপডেট আনে, ক্যামেরা পারফরমেন্স যদি আরও বেটার হয়, তাহলে অবশ্যই বলবো। তবে আমার কিন্তু এই ক্যামেরা পারফরমেন্স নিয়ে কোনো প্রবলেম নেই। এরপরে আসবো কয়েকটা উইক পয়েন্টে। অনেকক্ষণ ধরে ভালো ভালো কথা বলছি। এই ফোনটা কিন্তু আসছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এ। এখন অ্যান্ড্রয়েড 11-এর আপডেট অনেক ফ্ল্যাগশিপ লেভেলে আসা শুরু হয়ে গেছে, কিন্তু এই ফোনটাতে কবে আসবে Xiaomi কিন্তু কোনো রকম কনফার্মেশন জানায়নি। আর Xiaomi-র এই বছরে যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, আপডেট পুশ করার ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয়।
তাই জন্য আমিও একটু ভয়ে আছি যে অ্যান্ড্রয়েড 11-এর আপডেট কবে আসবে। আর শাওমি এটাও জানেন যে আপডেট আসার সঙ্গে সঙ্গে নতুন করে বাগস আসে, নতুন করে প্রবলেম অ্যারাইজ হয়। সুতরাং এইগুলো নিয়ে কিন্তু একটু অবশ্যই ভাবনা চিন্তার কারণ আছে। এরপরে যদি আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কথা বলি, তাহলে এখানে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। একটা রয়েছে এয়ারপিসে এবং একটা রয়েছে বটম ফায়ারিং স্পিকার। এবং সত্যি কথা বলতে কি, এর যে সাউন্ড কোয়ালিটি সেটা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি অনেকটা সময় কিন্তু গান শুনে কাটাই, ইউটিউব ভিডিওস দেখি। তো সেক্ষেত্রে এর যে লাউডনেস, এর যে বেস, এর যে ট্রিবেল একদম ঠিকঠাক ছিল। এছাড়াও এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক যেহেতু নেই, বক্সেই আপনি একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং হেডফোন দিয়ে সাউন্ড কোয়ালিটিও কিন্তু একদম টপ নচ লেগেছে, সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম নেই। এরপরে আসবো কল রিসেপশন এবং কল কোয়ালিটি। হ্যাঁ, এখানে বেশ কিছুটা আমি কিন্তু অবাক হয়েছি। যেহেতু এটা একটা শাওমির ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস, এখানে যখন আপনি লো নেটওয়ার্ক কভারেজে থাকবেন, এর নেটওয়ার্ক কিন্তু অতটা স্ট্রং নয়। কথা কেটে যাচ্ছে, কথা ইকো হচ্ছে, যেটা কিন্তু আমি আমার বাজেট ক্যাটাগরির ফোনেও পাই না। তবে এই ফোনটাতে রয়েছে। আমি জানি না এটা পার্সোনালি আমার ফোনের সাথে প্রবলেম কিনা, তবে হ্যাঁ, আমি যখন ভালো নেটওয়ার্ক সার্ভিসে থাকছি তখন কিন্তু এখানে কোনো রকম প্রবলেম হচ্ছে না। এছাড়াও ওয়াইফাইয়ের মাধ্যমে যখন আমি নেট করছি তখনও সেখানে প্রবলেম নেই। সিম কার্ডের মাধ্যমে ডেটা ট্রান্সফারও কিন্তু একদম ঠিকঠাক ছিল। তবে কল কোয়ালিটিতে কিছু ইস্যু লেগেছে। মনে হয় নেক্সট আপডেটে যদি শাওমি এটাকে ঠিক করে দেয় অবশ্যই ভালো হবে। না হলে আমিও ভাবছি আমার এই ফোনটাকে একবার সার্ভিস সেন্টারে দেখিয়ে নেব। এরপর আমরা সেন্সার নিয়ে কথা বলবো। এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, সেহেতু সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাওয়া যাচ্ছে এবং এটা একদম অ্যাকুরেট এবং যথেষ্ট ফাস্ট। ফেস আনলকও ঠিকঠাক রয়েছে। তবে হ্যাঁ, ফেস আনলক অতটা সিকিউর নয়, ভেবেচিন্তে ইউজ করবেন। এরপরে আসবো ব্যাটারি সেকশনের কথায়। এখানে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ, এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে থাকতো, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতো, আমরা হয়তো স্ক্রিন অন টাইম 10 ঘন্টার উপরে পেতাম। কিন্তু সারাদিন ওভারঅল 144 হার্টজ রিফ্রেশ রেটে আমি এই ফোনটা ইউজ করার পর 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ইউজেস পাচ্ছি। এবং সারাদিন অর্থাৎ সকালবেলা আমি এই ফোনটা চার্জ করে বেরোচ্ছি, রাত্রে একদম গভীর রাত পর্যন্ত আমি ফোনটা ইউজ করার পরও হয়তো 10% বা 12% ব্যাটারি কিন্তু আমার বেঁচে থাকছে। এর সঙ্গে সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, যেটা এই ফোনটিকে 0 to 100% করে দিচ্ছে মাত্র 1 ঘন্টা 5 মিনিটে। এরপরে আরও একটা ফিচার্স নিয়ে আমি কথা বলতে চাই, এর হ্যাপটিক ফিডব্যাক। এখানে আলাদাভাবে একটা হ্যাপটিক ফিডব্যাকের জন্য মোটর ইউজ করা হয়েছে, ভাইব্রেট মোটর, যেটা কিন্তু ওভারঅল একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যেমন ধরনের আপনার এক্সপিরিয়েন্স দেওয়ার কথা তার থেকে বেটার দিচ্ছে বলে আমার মনে হয়। এবং এই যে হ্যাপটিক ফিডব্যাকটা আমি শুধুমাত্র OnePlus Nord-এর ক্ষেত্রে পেয়েছিলাম। স্যামসাং S10 সিরিজেও এত ভালো হ্যাপটিক ফিডব্যাক আমি পাইনি এবং S21 সিরিজ হয়তো খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাব। এবং S21 আলট্রার আনবক্সিং ও রিভিউ দেখতে আপনারা কতজন আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা চাইলে অবশ্যই S21 আলট্রার আনবক্সিং ও রিভিউ খুব তাড়াতাড়ি আমাদের এই পরিবারে চলে আসবে। এরপরে আসবো কনক্লুশনে, এই ফোনটা আমাদের কেনা উচিত না এই ফোনটাকে স্কিপ করব। তো প্রথমেই বলি, আমি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 27,000 টাকায় পেয়েছি। এই প্রাইস পয়েন্টে যদি আমরা পাই তাহলে অবশ্যই এই ফোনটা কিন্তু একটা কিলার ডিভাইস। কারণ এই প্রাইস পয়েন্টে আপনাকে কেউ কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দেবে না, এই ধরনের পারফরমেন্স দেবে না এবং সাথে সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট দেবে না। ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু এই ফোনটাকে যদি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে আমাকে 35,000 টাকার আশেপাশে কিনতে হতো তাহলে কিন্তু আমি রেকমেন্ড করতাম না। কারণ এই প্রাইস পয়েন্টে আমি OnePlus 70-তে যেতাম, আরেকটু বেশি প্রাইস পয়েন্ট দিয়ে আমি হয়তো OnePlus 80-তে যেতাম। তেমন হলে স্যামসাংয়ের S20 সিরিজও পড়ে আছে। S20 সিরিজের দামও কিন্তু মোটামুটি 40 থেকে 44,000 টাকার মধ্যে এখন ঘোরাফেরা করছে। সুতরাং ওই ফোনগুলোকে বেছে দেখা যেত। কিন্তু এখানে যেহেতু আমি একটা বড় অফার পেয়েছি, অবশ্যই এই ফোনটাকে মেনে নেওয়া যায়। শুধুমাত্র উইক পয়েন্ট বলতে এখানে যদি শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লেটা দিয়ে দেওয়া হতো তাহলে আমি কোনো রকম অভিযোগই করতাম না। কিন্তু অ্যামোলেড ডিসপ্লে যেহেতু এখানে নেই, তাই জন্য অভিযোগ থেকেই যাচ্ছে। তারপর ওভারঅল আপনারা বিচার করেই কিন্তু আপনাদের জন্য সঠিক সিদ্ধান্তটা বেছে নেবেন। আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি বলেই যে আপনাকে মানতে হবে এমন কোনো কারণ নেই। সো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। ভালো লাগলে এবার একটা লাইক করে দেবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা রয়েছে। আর নতুন কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। S21 সিরিজের আনবক্সিং চান সেটাও জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে আগামী পর্বে।